ড্রামার শুরুতে আমরা আমাদের নায়ক নায়িকাকে একসঙ্গে দেখতে পাই। এখানে তারা খুবই রোমান্টিক একটা মোডে ছিল, আর এই সিনটা এখানেই কাট হয়ে যায়। তারপর আমাদেরকে 7 মাসের পরের সিন দেখানো হয়। এখানে আমরা আমাদের ড্রামার নায়িকা, যার নাম ছিল নিশি, তাকে দেখতে পাই। এখানে সে প্রেগনেন্ট অবস্থায় ছিল, তাই সে হসপিটালে এসেছিল তার চেক আপ করানোর জন্য। তবে যাওয়ার সময় তার হাত থেকে পেপারগুলো পড়ে যায়, যেটা দেখে হসপিটালের নার্স এসে তাকে সাহায্য করে বলে, আপনি সবসময় একা আসেন কেন, আপনার হাজবেন্ড কোথায়? নিশি বলে, আসলে আমার হাজবেন্ড একটু ব্যস্ত থাকে, এই কারণে সে আমার সঙ্গে আসতে পারে না। তখন নার্স বলে, আপনার এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার নিজের খেয়াল রাখা। অন্যদিকে আমরা আমাদের ড্রামার হিরো সানকে দেখতে পাই। সে ফোনে কাউকে বলছিল তাকে খুঁজতে থাকো। এদিকে দেখা যায় নিশি যখন হসপিটাল থেকে ফিরে যাচ্ছিল, তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা দিতে দিতেও থেমে যায়। তারপর সে গাড়ি থেকে নিশির বোন লুলু বের হয়ে আসে। তাকে দেখে নিশি রাগ করে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ? লুলু বলে, কেন, তুমি কি ভয় পেয়ে গিয়েছ? চিন্তা করো না, আমি কি তোমার বাবুর কোনো ক্ষতি করতে পারি? নিশি বলে, তুমি আমার থেকে দূরে থাকো, এটা তোমার আর আমার দুজনের জন্য ভালো হয়। তখন লুলু বলে, তোমার বাবুকে নিয়ে এত চিন্তা করার কি আছে? ওই দিন তো তুমি ড্রাঙ্ক ছিলে, যার কারণে তুমি কার সাথে রাত কাটিয়েছো সেটাও তোমার মনে নেই। আর এখন তুমি কি চাচ্ছ তোমার বাচ্চার বাবা ইয়ান হোক? তখনই আমরা জানতে পারি ইয়ান হলো নিশির ফিয়ন্সে। এখানে লুলু যখন এসব বলে নিশিকে নিয়ে মজা করছিল, তখনই সেখানে ইয়ান চলে আসে। এখানে নিশিকে দেখে ইয়ান জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখনই লুলু বলে ওঠে, ইয়ান, আমি নিশিকে সবকিছু বলে দিয়েছি। আর এখান থেকে আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি কাহিনী দেখানো হয়। ওই দিন রাতে ইয়ান নিশির সাথে না, বরং লুলুর সাথেই সময় কাটিয়েছিল। আর এখান থেকে কাহিনী আবারও বর্তমানে চলে আসে। এখানে ইয়ান নিশিকে বলে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কারণ আমি তোমার বোনকে পছন্দ করি। এটা শুনে নিশি তো একদম হতবাক হয়ে যায়। তখনই লুলু ইয়ানের হাত ধরে তাকে নিয়ে এখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই নিশি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই তার একটি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর আমরা নিশিকে হসপিটালে দেখতে পাই। এখানে সে বলতে থাকে, প্লিজ আপনারা দয়া করে আমার বাচ্চাকে বাঁচিয়ে দিন। তারপর ডক্টররা তার অপারেশন শুরু করে দেয়। তারপর নিশির যখন জ্ঞান ফিরে আসে, তখনই তার মা এবং বোন তার কাছে আসে। এখানে তার বোন লুলু বলে, তোমার বাচ্চাকে বাঁচানো সম্ভব হয়নি, আর ভবিষ্যতেও তুমি আর কখনো মা হতে পারবে না। এখানে লুলু তো তার মাকে নিশির বিরুদ্ধে নেওয়ার চেষ্টা করছিল, এমনকি তার মাও নিশির কোনো কথাই শোনে না, আর নিশিকে এভাবে একা রেখে এখান থেকে চলে যায়। তারপর আমাদেরকে 5 বছরের পরের সিন দেখানো হয়। এখানে নিশি একটি স্বপ্ন দেখছিল। তখনই তার অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি কি আবারও সেই দুঃস্বপ্নটা দেখেছেন? নিশি বলে, আসলে কিছু কিছু দুঃস্বপ্ন কখনোই জীবন থেকে যায় না। তারপর রাতের বেলা আমরা নিশিকে একটি বারে দেখতে পাই। তখনই তার কাছে একটি মেয়ে এসে বলে, তুমি অডিশনের জন্য সাইন করেছো কেন? তুমি কি জানো না সেখানে তোমার বোন লুলু অডিশন দিবে? তখন নিশি বলে, এটাতে আমার কি সমস্যা? কিন্তু এখানে মেয়েটা নিশিকে অডিশন দিতে মানা করে, এমনকি এক পর্যায়ে তো তাকে একটি রুমে লক করে দেয়। তখনই নিশি এই রুমের ভিতরে ছোট্ট একটি বাচ্চাকে দেখতে পায়। এদিকে আমরা দেখতে পাই মিস্টার সান এখানে এসেছে। সে এখানে এসে তার ছোট ভাইয়ের ওপর অনেক রাগ দেখিয়ে বলে, তুমি আমার ছেলের ঠিকভাবে খেয়াল রাখোনি। তার ভাই তখন বারবার সরি বলতে থাকে আর বলে, আমার ভুল হয়েছে, এরকমটা আর কখনই হবে না। তারপর মিস্টার সান তার সব ওয়ার্কারদের তার ছেলেকে খোঁজার জন্য অর্ডার করে দেয়। অন্যদিকে আমরা সানের ছেলে শিবাকে দেখতে পাই, যে কিনা নিশির সঙ্গে ওই রুমে আটকে ছিল। এখানে নিশি তাকে দেখে বলে, এত ছোট্ট বাচ্চা এখানে কি করছে? সে শিবার কাছে এসে জিজ্ঞাসা করে, তুমি এখানে একা একা কি করছো? কিন্তু শিবা তাকে কিছুই বলে না, বরং সে তো এখানে নিশিকে দেখে ভয় পাচ্ছিল। এটা দেখে নিশি তাকে একটি ললিপপ দিয়ে বলে, এটা হলো ম্যাজিক স্টিক, তুমি তোমার ফ্যামিলিকে খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তখন এই রুমের লাইটটাও চলে যায়, যার জন্য শিবা তো ভয় পেয়ে নিশিকে জড়িয়ে ধরে। এখানে নিশিও শিবাকে দেখে ভাবতে থাকে, আমার বাবুটাও যদি বেঁচে থাকতো তাহলে সেও তার মতোই হতো। তখনই নিশি খেয়াল করে এখানে গ্যাস লিক হচ্ছে। এই কারণে সে তাড়াতাড়ি করে দরজার কাছে এসে দরজাটাকে ধাক্কা দিয়ে হালকা একটু খুলে ফেলে, আর শিবাকে বলে, তুমি এখন এখান থেকে চলে যাও। কিন্তু শিবা নিশিকে একা রেখে যেতে চাইছিল না, তাই নিশি বলে, তুমি বাইরে গিয়ে অন্য কাউকে এখানে নিয়ে আসো, যেন আমিও এখান থেকে বের হতে পারি। এটা শুনে শিবা এখান থেকে বের হয়ে যায়, কিন্তু এতক্ষণে গ্যাসের গন্ধের কারণে নিশি এখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে শান্ত তার ছেলেকে না পেয়ে এখান থেকে যখনই চলে যাচ্ছিল, তখনই শিবা তার বাবার কাছে এসে বলে, একটা মেয়ে ওই জায়গাতে আছে। কিন্তু শিবা ঠিক মতো আর কিছুই বলতে পারে না, কিন্তু সে ইশারা করে ঠিকই তার বাবাকে সবকিছু দেখিয়ে দেয়। তাই সান সে রুমে গিয়ে দেখতে পায় সেখানে নিশি অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে। তাই সে তাড়াতাড়ি তাকে উঠিয়ে এখান থেকে নিয়ে যায়। তারপর নিশির যখন জ্ঞান ফিরে আসে, তখন সে ভাবতে থাকে
আমাকে এভাবে কে বাঁচালো। তখনই মিস্টার সান এখানে চলে আসে আর তাকে রুমে ঢুকতে দেখে নিশি শুধুমাত্র তার দিকে তাকিয়ে থাকে। যাই হোক, এখানে সানকে দেখে নিশি বলে, আচ্ছা আমাদের কি এর আগে কখনো দেখা হয়েছে? এটা শুনে সান তো বলে, হ্যাঁ, তোমার কি সবকিছু মনে পড়েছে? আসলে সান নিশিকে দেখে চিনতে পেরেছিল, কারণ ওই দিন রাতে ভুল করে সে নিশির সাথে নাইট স্পেন্ড করে ফেলেছিল। কিন্তু নিশির সানের ব্যাপারে কিছুই মনে নেই। তারপর সে বলে, হ্যাঁ আমার মনে পড়েছে, আপনি তো গতকাল রাতে আমাকে বাঁচিয়েছিলেন তাই না? এখানে নিশি আরো বলে, আপনি কি সেখানে ছোট একটা বাচ্চাকে দেখেছিলেন? তখন সান বলে, আপনি কি শিবার কথা বলছেন? নিশি বলে, তাহলে তার নাম কি শিবা? এখন আপনি আমাকে বলুন, ও কি ঠিক আছে? সান বলে, হ্যাঁ সে একদম ঠিক আছে। নিশি বলে, আপনি যদি বাচ্চার বাবা হয়ে থাকেন তাহলে আপনার বাচ্চাকে ওই রকম জায়গাতে নিয়ে যাওয়া একদমই উচিত হয়নি। তখন আবার সেখানে সানের ছোট ভাই চলে আসে আর নিশি আগে থেকেই তাকে চিনত। তখন ছোট ভাই নিশিকে বলে, আপনি তো আমাদের শিবাকে বাঁচিয়েছেন, এখন বলুন আমাদের কাছে আপনি কি চান? নিশি বলে, আপনারা যদি সত্যি আমাকে কিছু দিতে চান তাহলে আমাকে একটি চান্স দিন। তখনই সান তার কোনো কথা না শুনেই বলে, আমি রাজি আছি। যেটা দেখে তার ছোট ভাই বলে, ভাইয়া তুমি তো একবার তার পুরো কথা শুনে নাও, এত তাড়াতাড়ি তুমি হ্যাঁ বলে দিলে কেন? এদিকে নিশি ভাবতে থাকে তারা দুজন নিজেদের মধ্যে কি নিয়ে এত কথা বলছে। এই কারণে সে বলে, আসলে আমি বায়োটেকনোলজি অনেক ভালোভাবে জানি, এই কারণে আপনাদের প্রজেক্টে আমাকে একটা কাজ দিতে পারেন। সান তখন তাকে কাজ দিতে রাজি হয়ে যায়, তাই নিশি তাকে থ্যাংক ইউ বলে। কিন্তু তখনই সান বলে, তবে আমার কিন্তু একটা কন্ডিশন আছে। নিশি বলে, আপনার আবার কি কন্ডিশন? তখন সান বলে, আমাকে তোমার বিয়ে করতে হবে। এই কথাটা শুনে নিশি মনে মনে বলে, এরা কি পাগল হয়ে গিয়েছে নাকি? তারপর আমরা নিশিকে দৌড়াতে দৌড়াতে একটি জায়গায় আসতে দেখি। এখানে এসে তার দেরি হওয়ার জন্য সে সরি বলে। আসলে নিশি এখানে অডিশন দেওয়ার জন্য এসেছিল আর এখানে ডিরেক্টরেরও তার অ্যাক্টিংটা অনেক ভালো লাগে। অন্যদিকে আমরা লুলুকে দেখতে পাই, যার সাথে ওই মেয়েটাও ছিল, যে কিনা ওই দিন নিশিকে একটা রুমে বন্ধ করে দিয়েছিল। আর এই মেয়েটা এখানে লুলুকে বলে, তোমার বোনও অডিশন দিয়েছে। এটা শুনে লুলু অনেক রেগে যায় আর বলে, তুমি নিশিকে আটকাতে পারলে না? মেয়েটা বলে, দেখো আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তারপরেও সে কিভাবে অডিশন দিতে এসেছে এটা আমি জানি না। লুলু বলে, ঠিক আছে সমস্যা নেই, আমার কাছে একটা আইডিয়া আছে। তারপর সে মেয়েটাকে কিছু কথা বলতে থাকে। এর পরের দিন আমরা শিবাকে দেখতে পাই, যে কোনো খাবারই খাচ্ছিল না। এখানে সানের ছোট ভাই তাকে খাওয়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে খেতে রাজি হয় না। তখনই সান সেখানে চলে আসে। এখানে সে শিবার হাতে একটি চিঠি দেয়, যেটা নিশি শিবার জন্য রেখে গিয়েছিল। এখানে লেখা ছিল, থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য, আর তুমি কিন্তু অনেক ভালো একটা ছেলে। এটা পরে শিবা অনেক খুশি হয়ে যায়, কিন্তু তারপরে সে খাবার খেতে চায় না। তাকে এরকম করতে দেখে সান বলে, তোমার কি মনে হয় তুমি এরকম করলে আমি তোমার কথায় রাজি হয়ে যাব? কিন্তু শিবাও অনেক জিদ্দি একটা ছেলে ছিল, তাই সান তার ছোট ভাইকে বলে, তুমি আমাকে নিশির বাসার ঠিকানাটা দাও। এই কথাটা শুনে শিবা অনেক খুশি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই নিশি যখন তার বাসার দরজা খোলে তখন সে তার সামনে সান এবং শিবাকে দেখতে পায়। এখানে শিবা তো নিশিকে দেখে অনেক খুশি হয়ে যায়। যাই হোক, তারপর নিশি তাদেরকে বলে, আপনারা এখানে কি করছেন? তখন সান বলে, শিবার জন্য আমাকে এখানে আসতে হয়েছে। তারপর আমরা তাদের সবাইকে একসঙ্গে ডিনার করতে দেখি। এখানে নিশি মিস্টার সানকে জিজ্ঞাসা করে, আপনি কি স্পাইসি খাবার খেতে পারেন? সান বলে হ্যাঁ। তাকে আজকের অডিশন সম্পর্কে জিজ্ঞাসা করে। নিশি বলে, আমার আজকের অডিশনটা অনেক ভালো হয়েছে। তারপর তারা এখানে আরো অনেক বিষয়ে কথা বলে। এভাবেই নিশি শিবার সঙ্গেও অনেক সময় কাটায়। নিশি শিবাকে অনেক আদর যত্ন করে স্টোরি শোনায়। তাদের দুজনকে এভাবে দেখে সানের কাছে অনেক ভালো লাগে। তারপর শিবা ঘুমিয়ে পড়ে। এটা দেখে সান নিশিকে জিজ্ঞাসা করে, ব্যাট কোথায়? তারপর আমরা দেখতে পাই সান শিবাকে নিশির বিছানায় শুয়ে দেয়। এটা দেখে বেচারি নিশি তো কিছুটা নার্ভাস হয়ে যায়। তখনই সান বলে, সমস্যা নেই, আমি সোফাতে শুয়ে পড়ব। তখন নিশি বলে, এটা কি ঠিক হবে? সান বলে, আসলে শিবা সহজে ঘুমাতে চায় না। এখন যদি আমি তাকে নিয়ে চলে যেতে চাই তাহলে সে আজকে আর ঘুমাবে না। তাই নিশি এখন বাধ্য হয়েই বলতে হয়, আচ্ছা সমস্যা নেই, আমি আপনার জন্য শোয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এটা বলে সে যখন বাইরে যেতে চায় তখনই সে দেয়ালের সঙ্গে ধাক্কা খেতে নেয়, কিন্তু সান হাত দিয়ে সেটা আটকে ফেলে। যাই হোক, তারপর আমরা দেখতে পাই শিবা আসলে ঘুমায়নি। তার মানে সে তার বাবার সাথে পরিকল্পনা করেই এসব কিছু করছিল। কিছুক্ষণ পর আমরা সানকে বাইরে দেখতে পাই। একটু পর নিশিও চলে আসে। এখানে নিশি যে প্রোডাক্টটা ইউজ করছিল ওইটা মিস্টার সানের কোম্পানিরই ছিল, আর এটা নিশি জানতো। তাই সে সানকে বলে, আপনার এই প্রোডাক্টটা অনেক ভালো, এটা ইউজ করে আমার ডার্ক সার্কেল একদম ঠিক হয়ে গিয়েছে।
তাছাড়া এটা দিয়ে খুব ভালোভাবে আমার ফেসটাও ম্যাসেজ করতে পারি। এখানে সান প্রোডাক্টটা কিভাবে আরো ভালো করে ব্যবহার করতে হয় তা দেখাতে গিয়ে অনেকটাই কাছাকাছি চলে আসে, যার জন্য নিশি তো অনেকটাই নার্ভাস হয়ে যায়। একটু পর সানের পেটে ব্যথা শুরু হয়ে যায়, যেটা দেখে নিশি বলে, আপনি ঠিক আছেন? সান তো কিছু বলতেই পারছিল না। তারপরের সিন আমরা দেখি নিশি সানকে এসে বলে, আসলে আমি জানতাম না যে আপনি জাল খাবার খেতে পারেন না, এর জন্য আমি অনেক বেশি সরি। সান বলে, সরি বলার কোনো দরকার নেই, আমরাই তো বরং তোমাকে অনেক ডিস্টার্ব করছি। আসলে আমি নিজেও চাইনি যে তোমায় কিভাবে বিরক্ত করি, কিন্তু শিবা তোমার সাথে দেখা করতে এমন ভাবে জেদ করছিল যে আমি এখানে আসতে বাধ্য হয়েছি। আর ওই দিন রাতে তুমি শিবাকে বাঁচানোর পর থেকেই শিবা তোমাকে বিশ্বাস করতে শুরু করেছে এবং সে তোমার সাথে থাকতে অনেক বেশি বায়নাও করে। এখানে নিশি সানকে জিজ্ঞাসা করে, আচ্ছা শিবা কি কথা বলতে পারে না? আমি তাকে একবারও কথা বলতে দেখিনি। সান বলে, আসলে শিবা কথা বলতে পারে, কিন্তু একদিন শিবা আমার বাবার কাছে তার মায়ের বিষয়ে জানতে অনেক বেশি জেদ করছিল, যেটা দেখে আমার বাবা বলেছিল যে বাচ্চারা অনেক বেশি জেদ করে আর বেশি কথা বলে তাদের মাই তাদেরকে ছেড়ে চলে যায়। এই কথাটা শোনার পর থেকেই শিবা কথা বলা একদম বন্ধ করে দিয়েছে। আসলে সে ভাবতে শুরু করেছে হয়তো সে আর কথা না বললেই তার মা ফিরে আসবে। এসব কথা শুনে নিশির ও শিবার জন্য অনেক খারাপ লাগে। যাই হোক, সানের তো মনে ছিল যে ওই দিন রাতে সে নিশির সঙ্গেই ছিল, কিন্তু নিশির তো এ ব্যাপারে কিছুই মনে ছিল না। তাই এখন সান নিশিকে বলে, তুমি তো আমাকে বিয়ের ব্যাপারে কোনো কিছুই জানালে না। এই কথাটা শুনে বেচারি নিশির অবস্থা তো খারাপ হয়ে যায় আর বলে, আমি জানি শিবা আমাকে পছন্দ করে, কিন্তু এই কারণে আপনাকে আমার বিয়ে করার কোনো প্রয়োজন নেই। এখানে সান তখন নিশির অনেক ক্লোজ হয়ে বলে, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। সানকে তো ক্লোজ আসতে দেখে নিশি অনেক নার্ভাস হয়ে যায় আর মনে মনে ভাবে, আপনি যদি জানতেন আমি এর আগে প্রেগনেন্ট হয়েছিলাম এবং আর কোনোদিনই মা হতে পারবো না, তাহলে হয়তো এমন সিদ্ধান্ত নিতেন না। এদিকে সান তো এখানে নিশিকে দেখতেই থাকে। যাই হোক, পরের দিন শিবা আবারও রুমের সব জিনিসপত্র উলটপালট করতে শুরু করে। এখানে সানের ছোট ভাই এসে শিবাকে থামানোর চেষ্টা করে, কিন্তু শিবা কিছুতেই থামছিল না। তখনই সানও সেখানে চলে আসে আর শিবাকে থামতে বলে, কিন্তু শিবা তার কথাও শুনে না। এই জন্য সান অনেক রেগে যায় আর শিবাকে মারতে যায়। এটা দেখে তার ছোট ভাই বলে, ভাইয়া তুমি থামো, এসব কি করছো? এখানে পরিস্থিতি জটিল দেখে ছোট ভাই নিশিকে কল করে বলে, তুমি তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো, ভাইয়া তো শিবার উপর অনেক রেগে গিয়েছে। এটা শুনে সাথে সাথে নিশি চলে আসে আর এখানে এসে দেখতে পায় সান শিবাকে মারতে যাচ্ছে। তখন নিশি তাকে আটকিয়ে বলে, এসব আপনি কি করছেন? এত ছোট বাচ্চার গায়ে কেউ হাত তোলে? যেহেতু শিবার মা নেই তাই সে একটু জেদ করবে, এটাই স্বাভাবিক। এখানে সান তো নিশির দিকে শুধু তাকিয়েই থাকে। এটা দেখে নিশিও একটু অকওয়ার্ড ফিল করে আর বলে, আমি জানি আমি আপনাদের পরিবারের কেউ না, আমার আপনাকে এসব কথা বলার কোনো অধিকারও নেই, কিন্তু তারপরও আপনি শিবাকে এভাবে মারতে পারেন না। তখন সান বলে, তুমি বাইরের কেউই না, তুমি কোনো ভুল বলনি, আসলে ভুলটা আমারই হয়েছে, আমার শিবার সঙ্গে এরকম ব্যবহার করা একদমই উচিত হয়নি। এর পরের সিনে আমরা নিশি আর শিবাকে একসঙ্গে দেখতে পাই। এখানে নিশি শিবার মন খারাপ দেখে জিজ্ঞাসা করে, তোমার মন খারাপ কেন, কি হয়েছে? শিবা তাকে কিছুই বলে না আর শক্ত করে নিশির হাতটা ধরে রাখে। এটা দেখে নিশি বলে, তুমি জিনিসপত্র এভাবে ভাঙচুর করছিলে কেন? তুমি কি আমার সঙ্গে দেখা করার জন্য এরকম করছিলে? শিবা তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। এদিকে সান তাদের দুজনকেই দেখছিল, যেখানে নিশি শিবাকে বুঝিয়ে বলছিল, এখন থেকে তুমি আর এরকম কিছুই করবে না, একদম ভালো ছেলের মতো হয়ে থাকবে, ঠিক আছে? শিবা বলে হ্যাঁ। যাই হোক, কিছুক্ষণ পর আমরা দেখতে পাই নিশি শিবাকে সামলাতে সামলাতে ঘুমিয়ে পড়েছে। তখন শিবা সানের একটি প্রোডাক্ট নিয়ে নিশির চোখের নিচে ম্যাসাজ করে দেয় আর সানও তখন সেখানে এসে শিবার সাথে মিলে সুন্দরভাবে ম্যাসাজ করে। এটা দেখে শিবার কাছেও অনেক বেশি ভালো লাগে। পরদিন সকালে নিশির যখন ঘুম ভাঙে তখন সান বলে, আপনি কি রাতে ভালোভাবে ঘুমাতে পেরেছেন? নিশি বলে, সরি, আমি আসলে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম সেটা আমি নিজেও বলতে পারি না। সান বলে, ঠিক আছে, সমস্যা নেই, তবে আজকে আমি তোমাকে একটা রিকোয়েস্ট করতে চাই। নিশি বলে, হ্যাঁ বলুন, আমি যদি আপনার রিকোয়েস্ট রাখতে পারি তাহলে অবশ্যই রাখবো। সান বলে, তুমি তো শিবার সিচুয়েশনটা এখন বুঝতে পারছো, তাকে আমরা কেউই সামলাতে পারি না, কিন্তু শিবা তোমার সব কথা শুনে, তাই আমি চাই এখন থেকে শিবার সাথে তুমিও আমাদের এখানেই থাকো। নিশি বলে, আমি আপনাদের সাথে আপনাদের বাসায় কি করে থাকবো, এটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না, তবে যখনই শিবা আমার সঙ্গে দেখা করতে চায় তখনই আমি এখানে চলে আসবো। সান বলে, সিচুয়েশনটা একটু ক্রিটিক্যাল, শিবা যদি তোমাকে রাতে দেখতে চায় তখন কি তুমি এখানে আসতে পারবে? এদিকে তখনই শিবা দৌড়ে এসে নিশিকে জড়িয়ে ধরে। এবার শিবার দিকে তাকিয়ে নিশি আর না করতে পারে না, তাই সে এখানে থাকতে রাজি হয়ে যায়। এটা শুনে মিস্টার শান্ত অনেক বেশি খুশি হয়ে যায় আর নিশিকে বলে, এখানে তোমার কোনো অসুবিধা হবে না, যে কোনো সময় তুমি তোমার প্রয়োজনে বাসা থেকে বেরো হতে পারবে। এটা বলে সে নিশিকে বাসার পাসওয়ার্ডটা দিয়ে দেয়, যা দেখে নিশি বলে,
আপনি কি আমাকে একটু বেশি বিশ্বাস করে ফেলছেন না? যদি আমি আপনার বাসা থেকে কোনো গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যাই? সান বলে, আমি জানি তুমি এরকম কিছুই করবে না। তার প্রতি সানের এমন বিশ্বাস দেখে নিশি তো একদম অবাক হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই নিশি যে অডিশনটা দিয়েছিল ওই অডিশনে সে সিলেক্ট হয়ে গিয়েছে, তাই আজকে তাকে শুটিং করতে হবে। তারপর তার অভিনয় শুরু হয়ে যায়। এখানে লুলু নিশিকে থাপ্পড় মারতে যাচ্ছিল, কিন্তু নিশি তার আগেই লুলুকে থাপ্পড় মেরে দেয়। এই জন্য লুলু ডিরেক্টরকে বলতে চাইছিল যে নিশি তাকে অনেক জোরে থাপ্পড় মেরেছে, কিন্তু তখন এই ডিরেক্টর এখানে এসে নিশির অভিনয়ের অনেক প্রশংসা করে আর বলে তোমার অভিনয় অনেক ভালো হচ্ছে। এসব দেখে লুলু আর কিছুই বলতে পারে না। তারপর যখন শুটিং শেষ হয়ে যায় তখন নিশি তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে, আজকে কি আমার আর কোনো শুটিং আছে? অ্যাসিস্ট্যান্ট বলে না। তখন নিশি বলে, কিন্তু আমি তো খবর পেয়েছি একটু পরে আমার আরেকটা শুটিং রয়েছে। তারপর সে যখন এখানের আরেকজনকে জিজ্ঞাসা করে যে তার আজকে শুটিং রয়েছে কিনা, তখন সে বলে, হ্যাঁ তোমার আরো একটা সিন আছে। আসলে ওই অ্যাসিস্ট্যান্টকে দিয়ে এসব কিছু লুলুই করাচ্ছিল যাতে করে নিশি ঠিকমতো শুটিং করতে না পারে। যাই হোক, তারপর নিশি পরের শুটিং গুলোতে অনেক সুন্দরভাবে অভিনয় করে, যেটা দেখে লুলুর তো অনেক জেলাস হয়, যার কারণে সে তার অ্যাসিস্ট্যান্টের সাথে অনেক রাগারাগি করে। অ্যাসিস্ট্যান্ট বলে, আমি বুঝতে পারলাম না নিশি কিভাবে এত তাড়াতাড়ি করে স্ক্রিপ্টটা শেষ করলো। তারপর আমরা দেখতে পাই নিশি যখন ডিরেক্টরের সাথে কথা বলছিল তখন কেউ একজন অন্য অ্যাঙ্গেল থেকে তাদের ছবিটা তুলে নেয়, যেটা দেখে মনে হচ্ছিল যে তারা এখানে কিস করছে। তারপর আমরা নিশিকে সোফায় বসে থাকতে দেখি। এখানে তার এক্সপিরিয়েন্স এসে বলে, আমি কখনোই ভাবিনি যে তুমি এতটা পরিবর্তন হয়ে যাবে। নিশি বলে, তুমি কি বলতে চাও? তখন তার এক্সপিরিয়েন্সই একটা ছবি দেখিয়ে বলে, আমি এখন বুঝতে পারছি তুমি এখানে কিভাবে অভিনয় করার সুযোগ পেয়েছো। আসলে একটু আগে নিশি যখন ডিরেক্টরের সাথে কথা বলছিল এটা তখনকার তোলার ছবিটা। এখানে ইয়ান তো নিশিকে অপমান করে বলে, তুমি ডিরেক্টরের সাথে এসব করে এখানে অভিনয় করার চান্স পেয়েছো তাই না? নিশি বলে, এত বছর হয়ে গিয়েছে কিন্তু তুমি একটু পরিবর্তন হওনি। আর একটা ছবি দেখে তুমি কিভাবে একজন মানুষকে জাজ করতে পারো? তাছাড়া আমি যাই করি না কেন তাতে তোমার কি? ইয়ান তখন বলে, কারণ তোমার ভালোই চাই। তারপর সে তার হাতে কিছু টাকা ধরিয়ে বলে, তুমি এই টাকাগুলো রাখো আর এই ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দাও। এটা শুনে নিশি তো অনেক রেগে যায় আর বলে, তুমি কি আমাকে আসলেই সাহায্য করতে চাও? যদি সত্যিই সাহায্য করতে চাও তাহলে তুমি সবাইকে এটা বলে দাও যে লুলু ওই দিন আমাকে ড্রিঙ্কস করিয়ে অন্য একটি রুমে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু ইয়ান এখানে তার কথা শুনে না। সে উল্টো বলতে থাকে, সেদিন তোমারই ভুল ছিল, কারণ তুমি ভুল রুমে ঢুকে গিয়েছিলে, এমনকি অন্য কারোর সাথে রাতও কাটিয়েছ। এটা শুনে নিশি রাগ করে এখান থেকে চলে যেতে নেয়, কিন্তু ইয়ান তাকে আটকে নেয়। এই কারণে নিশি তাকে একটি থাপ্পড় লাগিয়ে দেয়। তারপর নিশি আপসেট হয়ে একটি বারে চলে আসে আর ড্রিঙ্ক করতে শুরু করে। এদিকে বাসায় শিবা নিশির জন্য ওয়েট করছিল, কিন্তু নিশির আসতে দেরি হচ্ছে দেখে সান তাকে খুঁজতে বের হয়ে যায়। তারপর সান বারে আসে আর এখানে এসে দেখতে পায় নিশি ড্রাঙ্ক হয়ে পড়ে রয়েছে। এখানে সান নিশিকে নিয়ে বাসায় যেতে চাইলে নিশি বলে, তুমি কে? আমি তোমার সঙ্গে কেন যাব? সান বলে, আমি মিস্টার সান। কিন্তু নিশি বিশ্বাস করে না আর বলে, তোমার আইডেন্টি কার্ড দেখাও, তাহলে আমি বিশ্বাস করব যে তুমি সান। এভাবে এখানে নিশি তো সানকে অনেক বিরক্ত করছিল, তাই সান তাকে ধমক দেয়। ধমক দেওয়াতে নিশি তো কান্না করতে শুরু করে, তাই সান তাকে হাক করে বলে, সরি ডিয়ার, তোমাকে এভাবে ধমক দেওয়া আমার উচিত হয়নি। এবার নিশিও সানকে হাক করে নেয়। তারপর সান নিশিকে বাসায় নিয়ে আসে, কিন্তু বাসায় এসেও নিশি তাকে অনেক বিরক্ত করে। পরদিন সকালে তারা যখন ব্রেকফাস্ট করছিল তখন নিশির নজর মিস্টার লুয়ের হাতের উপরে পড়ে, যেখানে কামড়ের দাগ ছিল। এটা দেখে সে সানকে জিজ্ঞাসা করে, আপনার হাতে কি হয়েছে? এটা কিভাবে হলো? সান বলে, সেটা তো আমার থেকে তুমিই ভালো বলতে পারবে, কারণ এটা তো তুমিই করেছো। নিশি বলে, কি? আমি আপনাকে কামড় দিয়েছি? এরকমটা হতেই পারে না। সান তখন বলে, তাহলে তুমি আবারও কামড় দিয়ে ম্যাচ করে দেখো এগুলো তোমার দাঁতের সাথে মিলে কিনা। এবার নিশি তো আর কিছুই বলতে পারে না আর সে সানকে সরি বলে জানায়, আসলে গতকাল রাতে আমি অনেক বেশি ড্রাঙ্ক ছিলাম, তাই আমার কিছুই মনে নেই, আমাকে আপনি ক্ষমা করে দিবেন। সান তখন বলে, এরপর থেকে তুমি কখনই আর ড্রিঙ্ক করবে না। নিশি বলে, ঠিক আছে। তারপর আমরা সানকে অফিসে দেখতে পাই, সে একটা আর্জেন্ট মিটিং এ ছিল। তখনই নিশি তাকে কল করে বলে, শিবা ঘুরতে যেতে চাইছে, আমি তাকে একা নিয়ে যেতে ভয় পাচ্ছি, যদি তাকে আমি সামলাতে না পারি আপনি কি একটু আসতে পারবেন? সান বলে, ঠিক আছে, আমি এখনই আসছি। এই বলে সে মিটিং বাদ দিয়ে চলে আসে। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে তারা বাসায় ফিরে আসে। এখানে সান শিবাকে বলে, তোমার বেড অনেক ছোট, যাও তুমি আমার বেডে গিয়ে শুয়ে পড়ো। তারপর শিবা নিশির সঙ্গে মিস্টার লুয়ের রুমে চলে আসে। এখানে এসে নিশি শিবাকে বলে, এটা কি তোমার বাবার রুম? শিবা বলে, হ্যাঁ। নিশি বলে, আমার মনে হয় আমাদের এখানে ঘুমানো উচিত হবে না। তখনই সান এসে বলে, কেন, তোমার কি আমার বেড পছন্দ হয়নি? নিশি বলে, এরকম কিছুই না।
তারপর সান কাঁথা বালিশ আনার জন্য শিবাকে তার রুমে পাঠিয়ে দেয়। শিবা এখান থেকে চলে যাওয়ার পর সান নিশিকে বলে, তুমি কি আমাকে বিয়ে করার ব্যাপারে কোনো কিছু ভেবেছো? এটা বলে সান তার কাছে আসতে শুরু করে। এর পরের সিন আমরা দেখি নিশি আর শিবা ঘুমিয়ে পড়ে। তখন সান শিবাকে উঠিয়ে তার রুমে রেখে আসে আর নিজে নিশির সঙ্গে শুয়ে পড়ে। এখানে সান তাকে মন ভরে দেখছিল আর একটু পর তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আমরা তাদেরকে ব্রেকফাস্ট টেবিলে দেখতে পাই। এখানে নিশি তো গতকাল রাতে তার সাথে কি হয়েছে তার কিছুই জানে না, কারণ সে তো ঘুমিয়ে পড়েছিল। এদিকে শিবাকে মন খারাপ করে বসে থাকতে দেখে নিশি জিজ্ঞাসা করে, তোমার আবার কি হয়েছে? কিন্তু শিবা তাকে কিছুই বলে না আর নিজের বাবার দিকে তাকায়। তখনই আবার নিশির কাছে একটা কল আসে, তার এখন শুটিং এ যেতে হবে। কিন্তু সে যখন দেখতে পায় শিবার মনটা এখনো খারাপ, তখন সে আবারও শিবাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? তখনই সান বলে ওঠে, আসলে গতকাল রাতে তুমি তাকে বাই বলতে ভুলে গিয়েছিলে, তাই সে রাগ করেছে। কিন্তু বাস্তবটা তো হলো শিবাকে নিশির কাছ থেকে তার রুমে এনে রাখার জন্যই বাবুর এত বেশি রাগ হয়েছে। যাই হোক, এখন নিশি তাদেরকে বাই বলে এখান থেকে চলে যায়। তখন শিবা আবারও মিস্টার সানের দিকে অনেক রাগান্বিত ভাবে তাকায়। এটা দেখে সান বলে, তুমি কি চাও না সে আমার বউ হোক? শিবা তখন না বুঝেই তার ট্যাবের মধ্যে লিখে বলে, না, আমি চাই সে আমার বউ হোক। এদিকে আমরা দেখতে পাই লুলুর অ্যাসিস্ট্যান্ট অ্যাক্টিং সেটে একটা হিউমার ছড়িয়ে দেয়। এই কারণে এখানে থাকা অন্য সব মেয়েরা নিশির ব্যাপারেই কথা বলছিল। তখনই লুলু নিশিকে এসে কথা শোনায়। এরই মধ্যে সেখানে আবার ইয়ানও চলে আসে। তবে আজকে ইয়ান নিশিকে কিছু বলার আগেই সেখানে আবার সান চলে আসে আর নিশিকে বলে, তুমি কি ঠিক আছো? এদিকে সানকে দেখে ইয়ান কিছুটা জেলাস ফিল করে। তারপর সান নিশিকে নিয়ে এখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে সান তার নিজের কোম্পানির প্রোডাক্টগুলো এখানে থাকা সবাইকে দেয়, যেটার জন্য সবাই তো সানের অনেক প্রশংসা করে আর নিশিকেও সাপোর্ট করতে শুরু করে। তারপর রাতের বেলা নিশি সানকে বলে, আপনি কখন থেকে আমাকে আপনার ফিয়ন্সি ভাবেন? সান বলে, যেদিন আমি তোমাকে প্রমিস করেছিলাম যে তুমি আমার বউ হবে, ওই দিন থেকে আমি তোমাকে ফিয়ন্সি মনে করি। এটা শুনে নিশি একটা মিষ্টি হাসি দেয় আর এখানে দুজনের দিকে তাকিয়ে হাসতে থাকে। এদিকে আমরা পরের দিন সানের মাকে তার অফিসে দেখতে পাই। এখানে এসে তিনি দেখতে পান তার অফিসের একজন স্টাফ কান্না করছিল। তাই তিনি স্টাফকে বলে, তোমার কি হয়েছে? তুমি কান্না করছো কেন? মেয়েটা বলে, আসলে আমার একটা ভুল হয়ে গিয়েছে। আমি ভুল করে 1 বছরের বাসা ভাড়া দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি যে লোকের মাধ্যমে ভাড়াটা দিয়েছিলাম সে লোকটা আমার টাকা নিয়ে পালিয়ে গিয়েছে আর এখন আমার কাছে থাকার মতো কোনো জায়গায় নেই। এসব শুনে সানের মা বলে, তোমার কান্না করার কোনো দরকার নেই, তুমি পুলিশকে এই বিষয়টা জানাও। আর আমাদের কোম্পানির একটা পলিসি সার্ভিস রয়েছে, সেটাতে তুমি জয়েন করতে পারো, তাহলে সেখানে তোমার থাকার ব্যবস্থা হয়ে যাবে। মেয়েটা তখন বলে, কিন্তু আমি তো এই অফিসে নতুন জয়েন করেছি, আমি কি সার্ভিসটা পাবো? সানের মা বলে, নিশ্চয়ই পাবে, তুমি নতুন হলো, তুমি আমাদের কোম্পানির স্টাফ আর আমাদের কোম্পানির স্টাফরা আমার ফ্যামিলির মতো। এখন যেহেতু তুমি বিপদে পড়েছো, তাই আমাদের দায়িত্ব তোমাকে সাহায্য করার। এটা শুনে মেয়েটা খুশি হয়ে যায় আর সানের মাকে থ্যাংক ইউ বলে। তারপর যখন তিনি সানের অফিসের দিকে যাচ্ছিল, তখন একজন স্টাফ তাকে আটকে বলে, আপনি এখানে এভাবে ঢুকতে পারবেন না। এটা শুনে সানের মা বলে, আমার ছেলের রুমে যাওয়ার জন্য আমার কি আবার অনুমতি লাগবে নাকি? এটা শুনে স্টাফটা তার মাথা নিচু করে ওনাকে ভিতরে যেতে দেয়। যাই হোক, তারপর তিনি সানের সাথে এসে দেখা করে আর সানকে কোম্পানিটা এত সুন্দরভাবে পরিচালনা করার জন্য ধন্যবাদ জানায়। তাছাড়া তিনি সানকে আরো বলে, তুমি অনেক ভালো কাজ করছো, তোমার প্রোডাক্টগুলো কিন্তু অনেক ফেমাস হয়ে গিয়েছে, এভাবেই কাজ করে যাও। এর পরে সিনে আমরা তাদের সবাইকে বাসার ডাইনিং টেবিলে দেখতে পাই। এখানে সানের মা বলে, আমার মনে হয় তুমি সব কাজে এখন অনেক বেশি সাকসেসফুল হয়েছো, এখন তোমার নিজের লাইফটা নিয়েও ভাবা দরকার। আমি তোমার বাবার সঙ্গে কথা বলেছি, তুমি তো কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকো যে ঠিকভাবে শিবারও দেখাশোনা করতে পারো না, তাই এখন তোমার একজন সঙ্গিনীর প্রয়োজন যে ভালোভাবে শিবার খেয়াল রাখতে পারবে। এইসব বিষয়গুলো নিয়ে এখন একটু ভাবা দরকার। তখনই তার ছোট ভাই বলে, হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছ। তখনই সেন তার ভাইয়ের দিকে তাকালে তার ভাই তো একদম চুপ হয়ে যায়। তারপর তার মা বলে, তুমি কি আমার কথাগুলো ঠিকভাবে শুনেছ? শিবাকে দেখো, সে তো ঠিকভাবে খাচ্ছ না। তখনই ছোট ভাই বলে ওঠে, মা, একজন মেয়ে আছে যাকে ভাইয়া অনেক পছন্দ করে। মা বলে, তাই নাকি? নাকি তোমরা আমাকে মিথ্যা বলছো? ভাইটা বলে, না মা, তোমাকে কেন মিথ্যা বলবো, আমি একদম সত্যি কথা বলছি। আর তুমি যদি আমার কথা বিশ্বাস না করো তাহলে এই বিষয়ে ভাইয়াকে জিজ্ঞাসা করে দেখো। তারপর মা সানকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সান কিছু বলার আগেই শিবার কাছে নিশির কল চলে আসে। নিশিকে দেখে শিবা তো অনেক বেশি খুশি
খুশি হয়ে যায়। এখানে নিশি শিবাকে বলে, তুমি এখনো ঠিক মতো খাওনি? এটা শুনে সাথে সাথে শিবা তাড়াতাড়ি করে নিজের খাবারগুলো খেয়ে নেয়। যা দেখে শ্যানের মা জিজ্ঞাসা করে, শিবা যার সঙ্গে কথা বলছে এটাই কি সে মেয়ে যাকে শ্যান পছন্দ করে? শ্যানের ভাইয়া বলে হ্যাঁ। মা তখন বলে, মেয়েটার সাথে আমি কথা বলবো, তুমি মেয়েটাকে কোম্পানিতে নিয়ে এসো। অন্যদিকে আমরা নিশিকে দেখতে পাই, তার ডান কানটা চুলকাচ্ছিল, এই জন্য সেভাবে তার সঙ্গে হয়তো আজকে ভালো কিছুই হবে। এদিকে আবার ইয়ান লুলুর কাছে এসে বলে, আমার মা চায়নাতে ফিরে এসেছে, সে তোমার সঙ্গে দেখা করতে চায়। লুলু বলে, ঠিক আছে, সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না, আমি সবকিছু খুব সুন্দরভাবে ম্যানেজ করে নিব। ইয়ান বলে, আমার মা কিন্তু দয়ালু মানুষকে অনেক পছন্দ করে। অন্যদিকে আমরা শ্যানকে তার অফিসে দেখতে পাই। এখানে একজন লোক এসে বলে, মিস নিশি আপনার বাসায় রয়েছে, আর আপনার আন্টিও এখন সেখানে এসেছে, এই বিষয়টা নিয়ে কি আপনার টেনশন হচ্ছে? শ্যান বলে, না, আমার কোনো চিন্তা নেই, কারণ আমার মা বাসায় রয়েছে। এর পরের সিনে শ্যানের বাসায় তার আন্টিকে দেখতে পাই, সে এখানে তার মেয়েকে নিয়ে এসেছিল। আসলে তিনি চান শ্যানের সাথে তার মেয়েকে বিয়ে দিতে, এই জন্য তিনি শ্যানের মায়ের কাছে তার মেয়ের অনেক প্রশংসা করে আর বলে, আমার মেয়ে জি তো ছোটবেলা থেকেই শ্যানকে বিয়ে করতে চায়। তখনই জি বলতে থাকে, না না আন্টি, আমার মায়ের কথা বিশ্বাস করবেন না, এরকম কিছুই না, তিনি এমনি এসব কথা বলছে। তখনই আমরা দেখতে পাই এখানে নিশি চলে আসে। এখানে আন্টি তো নিশিকে দেখে অনেক রকম কথা বলে, আর জি তো বলে ওঠে, এটা তো অ্যাক্ট্রেস নিশি, আমি তার ব্যাপারে বিভিন্ন হিউমার শুনেছি। আন্টি বলে, হ্যাঁ হ্যাঁ, আমিও কিছুদিন আগে তার সম্পর্কে অনেক কথা শুনেছি। তখনই শ্যানের মা নিশির কাছে আসে। অন্যদিকে আমরা লুলুককে দেখতে পাই, যে কিনা ইয়ানের মায়ের জন্য ওয়েট করছিল। এখানে সে অনেক ভালোভাবে রেডি হয়ে চলে আসে, কারণ আজকে সে ইয়ানের মায়ের সঙ্গে দেখা করবে। তারপর সে ইয়ানকে কল করে বলে, আমি পৌঁছে গিয়েছি। ইয়ান বলে, তুমি একটু ওয়েট করো, আমরাও চলে আসছি। তখনই আমরা দেখতে পাই লুলুর কাছে একজন ওয়েটার এসে ভুলক্রমে তার জামার উপরে পানি ফেলে দেয়। এটা দেখে লুলু তো অনেক বেশি রেগে যায় আর ওয়েটারের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে। তখন ওয়েটার বলে, আমি এখনই আপনার কাপড়টা ক্লিন করে দিচ্ছি। কিন্তু লুলু বলে, তুমি কি জানো এটা কতটা দামি? ওয়েটার বলে, সরি, আমি বুঝতে পারিনি। কিন্তু তারপরও লুলু তাকে কথা শোনায়। ঠিক তখনই সেখানে ইয়ানের মা চলে আসে। তাকে দেখে লুলু তো ভালো হওয়ার অভিনয় করে, এমনকি সে ওয়েটারকেও বলতে থাকে, কোনো সমস্যা নেই, আমি নিজে এটাকে ক্লিন করে নিব, এখন তুমি এখান থেকে যেতে পারো। এদিকে ইয়ানের মা এখানে এসে বলে, তুমি কি ওই মেয়ে যাকে আমার ছেলে পছন্দ করে? লুলু বলে, হ্যাঁ, আমি সে মেয়ে। কিন্তু ইয়ানের মা লুলুকে ওয়েটারের সাথে খারাপ ব্যবহার করতে দেখে ফেলেছিল, এই জন্য তিনি বলেন, তুমি কি সবসময় এভাবে কথা বলো? আমি তো কিছুতেই বুঝতে পারছি না আমার ছেলে তোমার মতো মেয়েকে কিভাবে পছন্দ করলো। অন্যদিকে আমরা নিশিকে দেখতে পাই, তাকে শ্যানের মা নেকলেস পরিয়ে দেয় আর বলে, এখন তোমাকে আরো বেশি ভালো লাগছে। এটা দেখে আন্টি বলে, এটা আপনি কি করছেন? এটা তো শ্যান ফ্যামিলির নেকলেস, আপনি এটা তাকে দিয়ে দিলেন কেন? শ্যানের মা বলে, হ্যাঁ আমি জানি এটা আমার বংশের নেকলেস, আর আমি তো তাকে আমার ছেলের বউ হিসেবে পছন্দ করে ফেলেছি, এই জন্য এটা তারই প্রাপ্য। এটা শুনে আন্টি আর তার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে যায়। তখনই নিশি বলে ওঠে, আসলে এরকম কিছুই না, আমি আর শ্যান শুধুমাত্র ফ্রেন্ড। শ্যানের মা বলে, তোমরা এখনো ফ্রেন্ড? তার মানে আমার ছেলেকে তোমাকে পটানোর জন্য আরো অনেক হার্ডওয়ার্ক করতে হবে, তা না হলে সে তো তোমার মতো ভালো একটা মেয়েকে মিস করে ফেলবে। এদিকে লুলু তো ইয়ানের মাকে রাজি করানোর অনেক চেষ্টা করছিল, কিন্তু ইয়ানের মা তার কোনো কথাই শুনে না আর এখান থেকে চলে যেতে চায়। লুলু তখন বলে, আন্টি, আমি আপনার ফেভারিট খাবারটা অর্ডার করেছি। ইয়ানের মা তখন বলে, আমার কাছে সময় নেই, এগুলো তুমি নিজেই খেয়ে নিও। এটা বলে তিনি এখান থেকে চলে যায়। তখন ইয়ানও তার মায়ের সাথে সাথে চলে যায়, যেটা দেখে লুলু তো অনেক রেগে যায়। এর পরের সিনে আমরা লুলুর বাবাকে দেখতে পাই। সে লুলুর অ্যাক্টিং সেটে এসেছিল, যেখানে তারা শুটিং করছিল। তারপর তিনি ডিরেক্টরের সাথে এসে কথা বলে, আর এখানে তিনি তার মেয়ে লুলুকে নিয়ে অনেক প্রশংসা করে। তখনই ডিরেক্টরের কাছে একটি মেসেজ আসে, যেখানে একটি স্পন্সরের কাজ আসে, এই জন্য ডিরেক্টর লুলুকে প্রমোশনটা করতে বলে। অন্যদিকে আমরা নিশিকে দেখতে পাই, তার অ্যাসিস্ট্যান্ট তাকে মিস্টার শ্যানের মায়ের একটা লাইভ দেখায়, যেখানে তিনি নিজের কোম্পানির কসমেটিক সম্পর্কে লাইভ করছিল। এখানে অ্যাসিস্ট্যান্ট শ্যানের মাকে দেখে বলে, এটাই শ্যানের মা? তিনি তো অনেক ইয়াং এবং বিউটিফুল। এদিকে লাইভে শ্যানের মা বলে, আমাদের কোম্পানির নতুন একজন পারফেক্ট স্পোকার পার্সনকে দরকার, আর আমি দেখেছি আপনারা চান নিশি অথবা লুলুকে দিয়ে আমি এটা করাই, এজন্য আমি চাই আপনারা আমাকে হেল্প করুন। আপনারা যাকে বেশি ভোট করবেন আমরা তাকে আমাদের কোম্পানির নতুন স্পোকার পার্সন হিসেবে সিলেক্ট করব। তখন এই নিশির অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার জন্য এটা অনেক ভালো একটা অপরচুনিটি। নিশি বলে, হ্যাঁ, আমি আমার বেস্ট
বেস্টটা দিয়ে চেষ্টা করব। তারপর নিশি যখন ড্রেসিং রুম থেকে বের হচ্ছিল তখনই তার বাবা তাকে অনেক রাগান্বিত ভাবে দেখতে থাকে। এখানে নিশিও তার বাবাকে বাবা বলে না আর বলে, আপনার কি আমার সাথে কোনো কাজ আছে? নিশির বাবা তো তার উপর রেগে গিয়ে তাকে চড় মারতে নেয়, কিন্তু নিশি তার হাতটা ধরে ফেলে আর বলে, আপনি আমাকে মারার অধিকার রাখেন না। যেদিন আপনি আমাকে ছেড়ে দিয়েছিলেন সেদিনই আপনি আপনার এই অধিকার হারিয়ে ফেলেছেন। নিশির বাবা বলে, তুমি এই মিডিয়া থেকে বেরিয়ে যাও, কারণ তোমার কারণে আমরা আর অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে চাই না। নিশি তখন বলে, এই কাজটা আমি আমার যোগ্যতার মাধ্যমে পেয়েছি, তাই আমার জন্য আপনারা কোনো এরকম সিচুয়েশনে পড়বেন না। এখানে তার বাবা লুলুর অনেক প্রশংসা করে আর তার পক্ষ নিয়ে কথা বলে, যেটা দেখে নিশি তার বাবাকে বলে, আপনি কি আমাকে কখনো ভালোবেসেছেন? তখনই সেখানে লুলু চলে আসে আর বলে, বাবা কি হয়েছে, আপনি তার সাথে কি নিয়ে কথা বলছেন? বাবা বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার বোন আর ডিরেক্টরের ছবিটা দেখেছি। আসলে এসব কিছু তো লুলুই নিশির বিরুদ্ধে করেছিল, কিন্তু এটা তো আর তার বাবা জানতো না। যাই হোক, এখানে লুলু তো তার বাবার কাছে অনেক ভালো সাজে আর বলে, সে তো আমার বোন আর আপনারই মেয়ে, তার সাথে এভাবে কেন কথা বলছেন? তখন তার বাবা বলে, তুমি দ্বিতীয়বার এরকম কথা কখনোই বলবে না, কারণ নিশি আমার মেয়ে না, আমার শুধুমাত্র একটাই মেয়ে, আর সেটা হলে তুমি। তারপর নিশির বাবা তাকে বলে, তুমি এই অ্যাক্টিং করা ছেড়ে দাও, কারণ তোমার এই ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাওয়া উচিত। তখনই সেখানে শ্যানের মা চলে আসে আর বলে, আমার মনে হয় এই ইন্ডাস্ট্রি থেকে নিশি না, বরং আপনার মেয়ে লুলুই চলে যাওয়া উচিত। এখানে শ্যানের মা নিশিকে কন্ট্রাক্টটা দিয়ে দেয়, সাথে তিনি নিশিকে একটা নতুন প্রজেক্টে কাজ দিয়ে বলে, তুমি কিন্তু আবার এটাকে অনুগ্রহ মনে করো না, এখন যেহেতু তুমি আমার পরিবারের সদস্য, এই জন্য এটাকে তুমি তোমার প্রথম গিফট হিসেবে ধরে নিতে পারো। এইসব দেখে লুলু বলতে থাকে, আমার তো মনে হয় আপনি আপনার কোম্পানির এবছরের স্পোকার পার্সনটাও নিশিকেই দিয়ে দিবেন। তখনই শ্যানের মা বলে ওঠে, আমি কখনোই কারোর সাথে আনফেয়ার করিনি, আমি তোমাদের দুজনের পারফরমেন্সই দেখেছি। তখনই আমরা দেখতে পাই নিশি আর লুলু দুজনেই কমার্শিয়াল শুটরা করেছিল, কিন্তু লুলু সেখানে অনেক ওয়ার্ডই ভুলভাল বলে এবং তার প্রেজেন্টেশনও খুব একটা ভালো ছিল না, কিন্তু নিশি কোনো কিছুই ভুল করে না, সে অনেক সুন্দরভাবে প্রোডাক্টগুলো প্রমোশন করে। এই জন্য শ্যানের মা বলে, আমি তোমাকেও অপরচুনিটি দিয়েছিলাম, কিন্তু তুমি তাকে ঠিকভাবে কাজে লাগাতে পারোনি, তাই আমাদের নতুন স্পোকিং পার্সন নিশিই হবে। এই কথাটা শুনে নিশি অনেক বেশি খুশি হয়ে যায় আর লুলু তো জেলাস ফিল করতে থাকে। অন্যদিকে আমরা শ্যানকে দেখতে পাই, তার কাছে একজন লোক এসে বলে, আমরা সবকিছুই খুঁজে বের করে ফেলেছি। তখনই শ্যান সবকিছু দেখে বলে, অবশেষে এত বছর পর হলো আমি প্রমাণগুলো পেয়ে গেলাম। এই বলে শ্যান লোকটাকে বলতে থাকে, কালকে তুমি আমার সাথে যাবে। লোকটা বলে, ঠিক আছে। তারপর আমরা নিশিকে শ্যানের বাসায় দেখতে পাই। এখানে শ্যানের মা নিশিকে একটি নিউজ দেখাচ্ছিল, নিউজে বলা হচ্ছিল ইয়ান লুলুর সঙ্গে তার এঙ্গেজমেন্টটা ভেঙে দিয়েছে। তখনই আবার সেখানে শিবা চলে আসে, সে এখানে এসে তার বানানো ড্রয়িংটা নিশিকে দেখাচ্ছিল। এটা দেখে শ্যানের মা বলে, এই প্রথম যে শিবা এত সুন্দর করে একটা ড্রয়িং করেছে। তারপর নিশি বলে, তোমার ড্রয়িংটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই কথাটা শুনে শিবাও অনেক খুশি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই নিশি যখন কোথাও একটা যাচ্ছিল তখনই তাকে কিছু লোক কিডন্যাপ করে নিয়ে যায়। তারপর তারা যখন তার চোখটা খুলে দেয় তখন সে তাকে একটি জায়গায় বাঁধা অবস্থায় দেখতে পায়। এখানে নিশি তো অনেক চিল্লাচিল্লি করতে থাকে। তখনই আমরা দেখতে পাই আসলে তাকে তার বোন লুলুই কিডন্যাপ করেছিল। সে এখানে নিশিকে বলে, তুমি এখানে ফিরলে কেন? তুমি যদি অ্যাব্রোড থেকে না ফিরতে তাহলে এরকম কিছুই হতো না। তাছাড়া তোমার জন্য আমার যা যা হারিয়েছি তার জন্য এখন আমি তোমার থেকেও সবকিছু কেড়ে নিব। নিশি বলে, দেখো তুমি আর নতুন করে এরকম ভুল করো না। লুলু তখন হাসতে হাসতে বলে, আসলে ওই দিন আমি তোমাকে ড্রিঙ্ক করিয়েছিলাম, এমনকি আমি তোমার জন্য দুজন লোকও ঠিক করে রেখেছিলাম, কিন্তু তোমার ভাগ্যটা অনেক ভালো, তুমি ভুল করে তাদের রুমে না গিয়ে শ্যানের রুমে ঢুকে গিয়েছিলে। আর এটাই আমার সব থেকে ভুল হয়ে গিয়েছিল, কারণ এই ব্যাপারটাকে আমি খুব একটা গুরুত্ব দেইনি। নিশি বলে, তুমি আসলে কি বলতে চাও? লুলু বলে, তুমি এতটাও স্টুপিড না, তুমি সবকিছুই জানো, সবকিছুই বুঝো। তাছাড়া এখন আমি তোমাকে মেরেই ফেলবো, তাই মরার আগে তোমাকে সব সত্যিটা বলেই দেই। এই বলে লুলু তাকে বলে, আসলে ওই দিন আমি তোমার অ্যাক্সিডেন্ট করিয়েছিলাম, কিন্তু তোমাকে মারার আগেই শ্যান তোমাকে বাঁচিয়ে নিয়েছিল, এমনকি তোমার ছেলেটাও কিন্তু এখনো জীবিত রয়েছে। নিশি তো এটা শুনে একদম শকড হয়ে যায় আর লুলুকে বলে, কে আমার ছেলে? লুলু বলে, তুমি কি তোমার ছেলেকে দেখতে চাও? তুমি কি জানতে চাও যে তোমার ছেলে এখন কোথায় আছে? নিশি বলে, প্লিজ তুমি আমাকে বলো সে কোথায় আছে। এখানে তো নিশি অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু লুলু তাকে কিছুই বলে না। অন্যদিকে আমরা শ্যানকে দেখতে পাই, সে নিশিকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। তারপর এখানে থাকা লোকগুলোর সঙ্গে ফাইট করে শ্যান ভিতরে ঢুকে পড়ে। এখানে এসে সে দেখতে পায় লুলু নিশিকে ঝুলিয়ে দিয়েছে, এমনকি সে তো শ্যানকে এখানে দেখে
নিশির নিচ থেকে চেয়ারটাও সরিয়ে দেয়, যেটা দেখে শ্যান সাথে সাথে তার হাতে থাকা একটি ছুরি দিয়ে নিশির দড়িটা কেটে দেয় আর তাকে বাঁচিয়ে নেয়। আর এখানে নিশির ওই দিন রাতের কথাগুলো মনে পড়ে যায়, এমনকি সে শ্যানকেও চিনতে পারে। তখনই আমাদেরকে ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়। যেদিন নিশির অ্যাক্সিডেন্ট হয়েছিল ওই দিন মিস্টার লু তাকে হসপিটালে নিয়ে এসেছিল, এমনকি সে সবসময় নিশির সঙ্গেই ছিল আর তার বাচ্চাটাকেও সে বাঁচিয়ে নিয়েছিল, কারণ সে জানতো কেউ জেনে শুনে এর সঙ্গে এগুলো করছিল। এবং পরবর্তীতে সে নিশিকেও অনেক খুঁজেছিল, কিন্তু নিশি অ্যাব্রোডে চলে গিয়েছিল, তাই সান আর নিশিকে খুঁজে পায়নি। এদিকে লুলু তো পরিস্থিতি জটিল দেখে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পুলিশ এসে তাকে ধরে ফেলে আর সে তার পাপের শাস্তিও পেয়ে যায়। যাই হোক, তারপর নিশি শ্যানের সঙ্গে তার বাসায় আসে। এখানে শিবা নিশিকে মা বলে ডাকে। এই ডাকটা শুনে নিশি অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখন শ্যান বলে, এটাই তোমার ছেলে, যাও তুমি তোমার নিজের ছেলের কাছে যাও। তারপর নিশি দৌড়ে গিয়ে শিবাকে হাগ করে। শিবা ও তার মাকে জড়িয়ে ধরে অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর মিস্টার শ্যান নিশিকে ধরে বলে, তুমি এখন থেকে সবসময় আমার সাথেই থাকবে। এটা দেখে শিবা রাগ করে বলে, আমার মাকে ছেড়ে দাও। তখন শ্যানের ছোট ভাই বলতে থাকে, তোমার বাবা অনেক আগে থেকেই এরকম। এসব কথা বলে এখানে তারা সবাই হাসতে থাকে। তারপর আমরা দেখতে পাই নিশি শ্যানের প্রোডাক্টের অ্যাড করছিল, যেটা টিভিতে দেখানো হচ্ছিল। এখানে তারা তিনজন মিলে টিভিতে এটা দেখছিল। তখনই শিবা বলে ওঠে, মা তুমি কিন্তু অনেক সুন্দর। তখন নিশি বলে, তুমিও কিন্তু অনেক বেশি সুন্দর। এটা বলে সে তার কপালে চুমু দেয়, যেটা দেখে শ্যান বলে, আমিও কিন্তু এখানে আছি। তখন নিশি তাকেও চুমু দেয় আর তাদের এই সুন্দর মোমেন্ট দেখিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।